ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সাটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের সমস্ত ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে যে গঠনটা আমরা অনুসরণ করব সেটা হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম এবং প্রয়োজনে অবজেক্ট। চলো মূল আলোচনায় এসে আমরা পাস্ট ইনডেফিনিট নিয়ে আলোচনা করি। Simple past or past indefinite tense. An action that completed in the past or an action ended in the past is called past indefinite tense. বাংলায় যদি আমরা এই সংজ্ঞাটা দেখি তবে আমরা দেখব যে সাবজেক্ট অর্থাৎ কর্তা অর্থাৎ বাক্যে যে ক্রিয়া রয়েছে সেটা সম্পন্ন করছে যে তাকেই সাবজেক্ট বলে। সাবজেক্ট কোনো কাজ অতীতে সম্পূর্ণ করেছিল। এখানে মনে রাখবে কাজটা সম্পূর্ণ হয়ে গিয়েছিল অতীতে এবং সেখানটায় এই সেন্সটা ক্লিয়ার করবে করেছিল। সাবজেক্ট কোনো কাজ অতীতে সম্পূর্ণ করেছিল এরূপ নির্দেশ করতে তোমরা যখন ইংরেজিতে লিখবে তখন পাস্ট ইনডেফিনিট টেন্স এর আরেকটা নাম হলো সিম্পল পাস্ট এর ব্যবহার করবে। তো বুঝে গেলে সাবজেক্ট যখন কোনো কাজ অতীতে সম্পূর্ণ করেছিল এমন সেন্স ক্লিয়ার করে তখন তোমরা পাস্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার করবে। একটা উদাহরণ দেখো, বাংলায় আমরা লিখবো এরকম, যেমন তিনি এসেছিলেন। তিনি এসেছেন এটা বলবে না, তিনি এসেছেন হলে প্রেজেন্ট পারফেক্টে চলে যাবে। আমি করেছি প্রেজেন্ট পারফেক্ট, আমি করেছিলাম, তিনি এসেছিলেন, তুমি বলেছিলে, আমি দেখেছিলাম, এমন সেন্সগুলো আসবে। কিন্তু তিনি এসেছিলেন মানে তার আশা কাজটা হয়ে গিয়েছিল, সম্পূর্ণ অতীত। The action was done in past. He came. তিনি এসেছিলেন, he came, ভার্বের পাস্ট ফর্ম। এবার দেখো আরেকটি ফর্মে বুঝিয়ে দিচ্ছি যে বাংলায় যে ক্রিয়াটা থাকে, বাংলায় যে ভার্বটা থাকে সেটার কি রূপ হয়। বাংলা ক্রিয়ার শেষে মনে রাখবে বাংলার যে ক্রিয়াটা থাকে তার শেষ দিকে কি থাকবে, ছিল। অর্থাৎ সে বলেছিল, বলেছিল। আমি দেখেছিলাম, অর্থাৎ ভার্বের বা ক্রিয়ার শেষ অংশটুকু দেখবে, পুরো অংশটা হচ্ছে দেখেছিলাম, অর্থাৎ সামনে একটা দাগ দেওয়া রয়েছে, পুরো ক্রিয়া এটা নয়, এটা হচ্ছে ক্রিয়ার শেষ অংশটুকু। তিনি এসেছিলেন, তুমি বলেছিলে। তো এইভাবে কিন্তু তোমরা বাংলা সেন্টেন্সটা বাংলা ক্রিয়াটা তোমরা বুঝে নেবে। আমি বলেছিলাম, তুমি বলেছিলে, সে বলেছিল, তারা বলেছিল, তিনি বলেছিলেন, এই ধরনের সেন্টেন্স ক্রিয়া তোমরা পাবে। তো ইত্যাদির ব্যবহার হয়। তো বুঝে গেলে তোমরা বাংলা ক্রিয়ার শেষের দিকটা কীরকম থাকবে। এবার আসো তোমরা গঠন প্রণালীতে। তো তোমরা পাস্ট ইনডেফিনিটে বুঝে গেলে কোনো কাজ যেটা অতীতে সম্পন্ন হয়েছিল এবং বাংলায় ক্রিয়ার শেষ দিকটা এসব থাকবে। এসব থাকলে বুঝে গেলে এটা পাস্টে রয়েছে, পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্টে। এবার তোমরা চলে আসো গঠন প্রণালীতে। যখন গঠন প্রণালী অর্থাৎ তোমরা যে ইংরেজি বাক্যটা তৈরি করবে সেক্ষেত্রে তোমরা কি নিয়ম অনুসরণ করবে। প্রথমেই সাবজেক্ট অর্থাৎ যে কাজটা করছে, এটা আমি কিন্তু জোর দিয়ে বলি সবসময়, অর্থাৎ যে কোনো শব্দকেই সামনে পেলে তুমি সেটা বসিয়ে দিলে সেটাকে সাবজেক্ট ভাববে না। যেমন গতকাল তিনি এসেছিলেন, এখানে গতকাল তিনি এসেছিলেন কোনটা সাবজেক্ট হবে, গতকাল না তিনি? এখানে আশা কাজটা তিনি করেছিলেন, অতএব তিনিটা সাবজেক্ট। ইয়েস্টারডে হি কেম, তো ইয়েস্টারডেটা সাবজেক্ট নয়, হিটা হচ্ছে সাবজেক্ট, যে কাজটা সম্পন্ন করে। তো সাবজেক্টটা প্রথমে বসে যাবে, তারপর ভার্বের সেকেন্ড ফর্ম দিয়েছি অর্থাৎ পাস্ট ফর্ম। তোমরা জানো ভার্বের তিনটে ফর্ম হয়, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। যেমন ধরো গো, ওয়েন্ট, গান। তো গো অ্যান্ড গন, এখানের মধ্যে এই তিনটের মধ্যে তুমি কোনটা বসাবে, এখানে ওয়েন্ট। সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, প্রয়োজনে অবজেক্ট অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব হলে অবজেক্ট, অন্যান্য ক্ষেত্রে অবজেক্ট নাও বসতে পারে বা অন্যান্য অংশ যা থাকবে সেটা বসিয়ে দেবে। এই হলো তোমাদের মূল গঠন, সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম, এটাই হচ্ছে এর মূল অংশ। আমি তাকে দেখেছিলাম, আই স হিম। এখানে দেখো দেখা কাজটা আমি করেছিলাম, অতএব আমি সাবজেক্ট। আর দেখা ইংরেজি সি, তার পাস্ট ফর্ম হচ্ছে স, সি স সিন, সটা বসলো, আই স হিম, তাকে। তারা ফুটবল খেলেছিল, দে প্লেইড ফুটবল। সাবজেক্ট হচ্ছে দে, ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে প্লেইড, পাস্ট ফর্ম, অবজেক্ট হচ্ছে ফুটবল। আমি ঘুমিয়েছিলাম, আই স্লেপ্ট। আমি রাতে ঘুমিয়েছিলাম,
আই স্লেপ্ট অ্যাট নাইট, এটা বললাম কেন, যে এখানে অবজেক্ট নেই। আই স্লেপ্ট এটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব। তুমি এসেছিলে, ইউ কেম। তুমি এখানে এসেছিলে, ইউ কেম হিয়ার। আমি তোমাকে দেখেছিলাম, আই স ইউ। আমি পাখিটি দেখেছিলাম, আই স দ্য বার্ড। আমি লিখেছিলাম, আই রোট। আমি একটি চিঠি লিখেছিলাম, আই রোট এ লেটার। তিনি আমাকে বলেছিলেন, হি টোল্ড মি। আমি শুনেছিলাম, আই হার্ড। এইভাবে তোমরা এই সেন্টেন্সগুলোকে গঠন করবে, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম। চলো এর পরবর্তী পর্যায়ে আসি। আমরা অ্যাফার্মেটিভ তো দেখে নিলাম, অর্থাৎ আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি মাঠে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য ফিল্ড। তো সেটাকে যদি নেগেটিভ করো, এবার কি করবে? নেগেটিভের অর্থ হচ্ছে না বোধক, অর্থাৎ কোনো কিছুকে না করে দেওয়া। তো সেক্ষেত্রে তোমরা প্রথমে সাবজেক্ট বসিয়ে দেবে, তারপর দেখো মূল অংশ যেটা, এটা ডিড নট বসাবে। সাবজেক্টের পর ডিড নট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই জায়গাটা কিন্তু তোমরা অনেকেই ভুল করে ফেলো। সাবজেক্ট, তারপর ডিড নট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ তুমি ডিড একটা পাস্ট ফর্ম তো বসিয়ে দিচ্ছ, সেই জন্য আবার ভার্বের পাস্ট ফর্ম কিন্তু বসানো যাবে না। এবার যেহেতু এখানে ডিড বসিয়ে দিয়েছো, তাই এটা প্রেজেন্ট হয়ে যাবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং প্রয়োজনীয় অবজেক্ট ও অন্যান্য অংশ। তিনি গতকাল আসেননি, হি ডিড নট কাম ইয়েস্টারডে। এখানে খেয়াল করে দেখো, কেম লিখিনি, কাম। হি ডিড নট কাম ইয়েস্টারডে। যদি বলতাম তিনি গতকাল এসেছিলেন, হি কেম ইয়েস্টারডে। তিনি গতকাল আসেননি, হি ডিড নট কাম ইয়েস্টারডে। সে লিখেছিল, হি রোট। সে লেখেনি, হি ডিড নট রাইট। একটা জিনিস বলে দিই, প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ এবং পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ যদি পাস্টের উল্লেখ না করা থাকে, তবে কিন্তু দুটো একই রকম মনে হয়। যেমন ধরো, আমি লিখিনি, আই হ্যাভন্ট রিটেন বা আই হ্যাভ নট রিটেন। আর এখানে আই ডিড নট রাইট, দুটো কিন্তু একই রকম মনে হবে বাংলাটা শুনলে। কিন্তু সিচুয়েশন অনুযায়ী তুমি কীরকম সেন্টেন্স তৈরি করছো, সেই সেন্টেন্সের আগে পরে যে বাক্য রয়েছে তার উপর নির্ভর করে তোমার বুঝতে হবে যে সেন্টেন্সটা পাস্টে চলছে না প্রেজেন্ট পারফেক্টে চলছে। এই যে এখানে ধরো আমি গতকাল লিখে দিয়েছি, সেজন্য তুমি বুঝতে পারছো যে এটা পাস্টে রয়েছে। কিন্তু গতকাল যদি না লেখা থাকতো, তবে তুমি এটা প্রেজেন্ট পারফেক্টও ধরতে পারতে, পাস্ট ইনডেফিনিটও ধরতে পারতে। তো কোনটা হবে সেটা কিন্তু তোমার সিচুয়েশনের উপরে নির্ভর করবে। তুমি আমাকে সাহায্য করনি, ইউ ডিডন্ট হেল্প মি। এখানে দেখো হাইলাইট করা রয়েছে ডিড নট। ডিড নটের শর্ট ফর্ম হচ্ছে ডিডন্ট। হেল্প, এটা হেল্পড, ইডি যোগ করিনি। যদি শুধু বলতাম তুমি আমাকে সাহায্য করেছিলে, ইউ হেল্পড মি। হেল্পড, HELPED, ইউ হেল্পড মি। কিন্তু বলছি তুমি আমাকে সাহায্য করনি, তখন আমি এখানে ডিড বসিয়ে এটাকে আবার প্রেজেন্ট করে দিলাম, ইউ ডিডন্ট হেল্প মি। সে আমাকে বলেনি, হি ডিডন্ট টেল মি। আমি দেখিনি, আই ডিডন্ট সি। আমি তোমাকে দেখিনি, আই ডিডন্ট সি ইউ। আমি কিছুই লিখিনি, আই ডিডন্ট রাইট এনিথিং। আমি লিখেছিলাম, আই রোট। আমি সব কিছু লিখেছিলাম, আই রোট এভরিথিং। আমি কিছুই লিখিনি, আই ডিডন্ট রাইট এনিথিং। আই ডিড নট রাইট এনিথিং। কনসেপ্টটাকে ক্লিয়ার করবে। দুটো এক্সাম্পল দেওয়া রয়েছে আর মুখে অনেকগুলো বলে দিলাম। এবার আসছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কথার অর্থ হচ্ছে প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ যে বাক্যের মাধ্যমে আমরা কিছু প্রশ্ন করি, কিছু জানতে চাই। তো এখানে যে প্রশ্নবোধক বাক্যের যে গঠনটা দেওয়া রয়েছে, এটাকে বলে অবজেক্টিভ কোশ্চেন। অবজেক্টিভ কোশ্চেন হচ্ছে সেইগুলো যে প্রশ্নের মাধ্যমে আমরা হ্যাঁ না উত্তরে সন্তুষ্ট হই, অর্থাৎ যে প্রশ্নের উত্তর শুধু হ্যাঁ কিংবা না হয়। যেমন, তুমি কি ঘুমিয়েছিলে, উত্তর হতে পারে হ্যাঁ কিংবা না। তো সেই প্রশ্নগুলোকে বলে অবজেক্টিভ কোশ্চেন, অর্থাৎ অবজেক্টিভ আনসার হয় তার। তো সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র সাবজেক্টের পূর্বে ডিড বসিয়ে দেবে। অন্য কথায় বললে বাক্যের শুরুর দিকেই বা প্রথমেই ডিড বসবে, তারপর যে কর্তা সে বসবে, এবং ডিড বসিয়েছো বলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। প্রয়োজনীয় অবজেক্ট এটা এই জন্যই বলছি যে ট্রান্সিটিভ ভার্ব হলে অবজেক্ট হবে, আর নয়তো অন্য কিছু হতে পারে, অ্যাডভার্ব বা ইত্যাদি, এবং অন্যান্য অংশ বসবে, শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন দেবে। অর্থাৎ ডিড, সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট এবং জিজ্ঞাসা চিহ্ন। তুমি কি ঘুমিয়েছিলে, ডিড ইউ স্লিপ। খেয়াল করে দেখো, বাক্যের শুরুতেই আমি ডিড। এখানে বলে দিই, পাস্ট ইনডেফিনিট টেন্সে কোনো হেল্পিং ভার্ব থাকে না। পাস্ট ইনডেফিনিট টেন্সে কোনো হেল্পিং ভার্ব থাকে না। তো সেই জন্য এগুলোকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে আমরা ডিডের ব্যবহার করি, এবং ডিডের ব্যবহার যখন করি তখন আমরা যে মূল ভার্ব রয়েছে সেটাকে আবার প্রেজেন্ট করে দিই। একই রকমভাবে তোমরা প্রেজেন্ট ইনডেফিনিটে দেখেছিলে যে সেখানেও কোনো সাহায্যকারী ভার্বের ব্যবহার হয় না, কিন্তু সেগুলোকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার জন্য আমাদের ডু বা ডাজের ব্যবহার করতে হতো। তো এখানে ঠিক সেরকম ডিডের ব্যবহার করতে হচ্ছে। সে কি তোমাকে বলেছিল, ডিড হি টেল ইউ।
না, সে আমাকে বলেনি। নো, হি ডিডন্ট টেল মি। এখান থেকে আমি নিচ্ছি। সে কি তুমি কি ঘুমিয়েছিলে? ডিড ইউ স্লিপ? ইয়েস, আই স্লেপ্ট। হ্যাঁ, আমি ঘুমিয়েছিলাম। ডিড যখন ব্যবহার করবে তখন প্রেজেন্ট। আমি আরও কয়েকটা প্রশ্ন তোমাদেরকে বলে দিচ্ছি। তুমি কি লিখেছিলে? ডিড ইউ রাইট? তুমি কি চিঠিটি লিখেছিলে? ডিড ইউ রাইট দ্য লেটার? তিনি কি তোমাকে বলেছিল? ডিড ই টেল ইউ? না, তিনি আমাকে বলেননি। নো, হি ডিডন্ট টেল মি। তুমি কি আমাকে দেখেছিলে? ডিড ইউ সি মি? না, আমি তোমাকে দেখিনি। নো, আই ডিডন্ট সি ইউ। তিনি কি এসেছিলেন? ডিড ই কাম? হ্যাঁ, তিনি এসেছিলেন। ইয়েস, হি কেম। এই সেন্টেন্সগুলোকে এইভাবে তোমরা ধরবে। এবার দেখো, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ দুটোকে একসাথে মিশিয়ে দিচ্ছি। দুটোকে যখন একসাথে মিশিয়ে দিচ্ছি, যখন প্রশ্নও হবে আবার নাও বলা হবে। এই দুটোকে যখন একসাথে বলবে তখন তোমরা বাক্যটা শুরুই করবে ডিডন্ট দিয়ে। এটা কিন্তু রিটেন অ্যান্ড স্পোকেন বোথ ফর্মে এইটা ইউজ হয় এবং কোনো ভুল হয় না এটার ক্ষেত্রে। ডিডন্ট। কিন্তু আরও একটা ফর্ম রয়েছে, সেটা হচ্ছে ডিড, তারপর সাবজেক্ট, তারপর নট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। দুটোকেই ব্যবহার করতে পারো, কিন্তু বলার সময় এই ফর্মটাই ব্যবহার হয়। তো গঠনটা একটু বলে দিই। যেহেতু এটা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ, তাই প্রথমে ডিড, তারপর ডিডের সাথে নট, এবং এইভাবে বসলে তার কন্ট্রাক্টেড ফর্ম অর্থাৎ শর্ট ফর্মটা বসে। ডিডন্ট, তারপর সাবজেক্ট, ডিড বসেছে বলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রয়োজনীয় অবজেক্ট ও অন্যান্য অংশ। আর যদি এই ফর্মটা লেখো তবে ডিড প্রথমে, তারপর কর্তা অর্থাৎ সাবজেক্ট, তারপর নট। নটটা আর কি ডিডের সাথে বসলো না, সাবজেক্টের পর বসলো, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ও অন্যান্য অংশ, শেষে জিজ্ঞাসা চিহ্ন দুটোর ক্ষেত্রেই। তিনি কি কিছু কেনেননি? ডিডন্ট হি বাই এনিথিং? ডিডন্ট হি বাই এনিথিং বা ডিড হি নট বাই এনিথিং ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবে। ডিড হি, এখানে নটও আছে, ডিডও আছে, অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ। ডিডন্ট হি বাই এনিথিং। বাসটি কি চলেনি? ডিডন্ট দ্য বাস মুভ বা ডিডন্ট দ্য বাস রান। এখানে মুভ এবং রান তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো। মুভ মানে সামান্য নড়াচড়া করাকেও আমরা মুভ বলতে পারি। রান ভালো মতন চলা, সেক্ষেত্রে আমরা রানের ব্যবহারটা করতে পারি। তুমি কি আসুনি? ডিডন্ট ইউ কাম। সে কি খেলেনি? ডিডন্ট হি প্লে। সে কি লেখেনি? ডিডন্ট হি রাইট। যদি এর উত্তরগুলো তোমাদেরকে একটু বলে দিই। ডিডন্ট হি রাইট, সে কি লেখেনি? হ্যাঁ, সে লিখেছিল। ইয়েস, হি রোট। না, সে লেখেনি। নো, হি ডিডন্ট রাইট। তুমি কি যাওনি? ডিডন্ট ইউ গো। হ্যাঁ, আমি গিয়েছিলাম। ইয়েস, আই ওয়েন্ট। না, আমি যাইনি। নো, আই ডিডন্ট গো। তোমরা এই ফর্মটা বুঝে গেলে। তিনি কি কিছু কেনেননি? ডিডন্ট হি বাই এনিথিং। বাসটি কি চলেনি? ডিডন্ট দ্য বাস মুভ অর রান। আমরা পরবর্তী পর্যায়ে আসছি। পয়েন্ট 7-এ আমরা এবার ডাব্লিউএইচ কোশ্চেন কীভাবে তৈরি করে সেটা একটু দেখে নিই। প্রথমে ডাব্লিউএইচ ফ্যামিলির যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো বলে দিই তোমাদেরকে। হু, কে বা কারা। হুইচ, কোনটি বা কোনগুলি। হুম, কাকে বা কাদেরকে। হোয়াট, কি বা কি কি। হোয়াই, কেন। হোয়ার, কোথায়। হোয়েন, কবে বা কখন। হুজ, কার বা কাদের। হাউ, কিভাবে, কত, এবং হাউ দিয়ে আরও অনেক প্রশ্ন তৈরি করা যায়। তো এক্ষেত্রে তোমরা যে কনস্ট্রাকশনটা ফলো করবে, অর্থাৎ ডাব্লিউএইচ দিয়ে তোমরা যদি কোনো প্রশ্ন করতে চাও সেটা সাবজেক্টিভ কোশ্চেন হবে, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যে প্রশ্ন তৈরি করা হয় তার উত্তর কিন্তু বিস্তারিত হয়, অর্থাৎ হ্যাঁ বা না দিয়ে হয় না। ডাব্লিউএইচ ওয়ার্ড বসাবে, তারপর ডিড বসাবে, তারপর সাবজেক্ট বসাবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডিড বসিয়েছে বলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রয়োজনীয় অবজেক্ট ও অন্যান্য অংশ, শেষে জিজ্ঞাসা চিহ্ন। এখানে দেখো লেখা আছে ব্যতিক্রম আছে, অর্থাৎ সব ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা অনুসরণ করা হয় না। যখন দেখবে যে সাবজেক্ট অর্থাৎ হু হু দিয়ে প্রশ্ন করা হয় তখন এই নিয়মটা অনুসৃত হয় না, সেখানে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরই ভার্বের পাস্ট ফর্ম চলে আসে। দেখো এক্সাম্পলটা, কে এসেছিল বা কারা এসেছিল। এই ইংরেজিতে এ দুটোর কিন্তু ইংরেজি একই হবে, কে এসেছিল বা কারা এসেছিল, হু কেম। এখানটা কিন্তু এই নিয়মটা অনুসরণ করা হয়নি। তো যেহেতু হুটা সাবজেক্ট রূপে বসেছে সেজন্য এইভাবে তোমাদের লিখতে হলো। কে এসেছিল? হু কেম। যদি বলি আমার শিক্ষক এসেছিল, মাই টিচার কেম। তুমি কোন বইটি কিনেছিলে? কোন বই? হুইচ বুক। এবার খেয়াল করে দেখো, এটা ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথেই বসে গেল। ডিড এখান থেকে নিলাম, তারপর সাবজেক্ট হচ্ছে ইউ, এবং তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। হুইচ বুক ডিড ইউ বাই। তুমি কোন বইটি কিনেছিলে? হুইচ বুক ডিড ইউ বাই। আমি ইংরেজি বই কিনেছিলাম। আই বট অ্যান ইংলিশ বুক। সে কাকে দেখেছিল? কাকে ইংরেজি হুম। হুম ডিড ই সি। ডিড বসানোর পরে সি। আমি তোমাকে দেখেছিলাম। আই স ইউ। হুম ডিড হি সি।
সে তোমাকে দেখেছিল, হি স ইউ। তিনি কি লেখেননি? এবার দেখো প্রশ্নের সাথে আবার নাও বলা রয়েছে, হোয়াট ডিডন্ট হি রাইট। ডিডের সাথে আমি নট বসিয়ে দিলাম, তাই ডিডন্ট। এটাকে কিন্তু নটটাকে আমি সাবজেক্টের পরেও বসাতে পারতাম, ইতিমধ্যেই তোমরা দেখেছো। হোয়াট ডিড হি নট রাইট, সে কি লেখেনি? সে কবিতা লেখেনি, হি ডিডন্ট রাইট দ্য পোয়েম। তোমরা ডাব্লিউএইচ এর যে কনস্ট্রাকশন সেগুলো এইভাবে করবে। আরও যদি কিছু বলি, হুম দিয়ে, হুম হচ্ছে কাকে, তুমি কাকে বলেছিলে, হুম ডিড ইউ টেল। হোয়াট কি, তুমি কি কিনেছিলে, হোয়াট ডিড ইউ বাই। তুমি কি দেখেছিলে, হোয়াট ডিড ইউ সি। হোয়াই, তুমি কেন এখানে এসেছিলে, হোয়াই ডিড ইউ কাম হিয়ার। হোয়ার, তুমি কোথায় গিয়েছিলে, হোয়ার ডিড ইউ গো। হোয়েন, কবে বা কখন, তুমি কখন এসেছিলে, হোয়েন ডিড ইউ কাম। এইভাবে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে তোমরা প্রশ্ন তৈরি করবে। এবার আসছি আরেকটা ইম্পর্টেন্ট পার্টে। অতীতের অভ্যাসগত কাজ নির্দেশ করতে সাবজেক্টের পর ইউজড টু, এটা দেখো, খেয়াল করে দেখো, বা উড এবং তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের ব্যবহার হয়। এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, যদিও এটাকে মডাল পার্টের মধ্যে ধরা হয়, তাই অনেক সময় এটাকে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিটের মধ্যে এর আলোচনা করা হয় না। তো আমি এটাকে পাস্ট ইনডেফিনিটের মধ্যেই আলোচনা করে দিচ্ছি। তো ইউজ টু বা উড দুটোকেই এখন মডেলের মধ্যে ধরা হয়, কিন্তু আমরা এখানটা ইউজ টুকে সাধারণ ভার্ব হিসেবে ব্যবহার করব এবং উড সর্বদাই মডেল। কিভাবে? অতীতের অভ্যাসগত কাজ। অতীতে আমি নিয়মিত কিছু করতাম বা অনিয়মিত কিছু করতাম বা মাঝে মাঝে করতাম, আমি যেতাম, খেলতাম, পড়তাম, এই ধরনের। তিনি আসতেন, আমি যেতাম, তিনি বাস করতেন, এগুলো যখন বলবে তখন আমি করেছিলাম, দেখেছিলাম এমন নয়। তিনি রোজ আসতেন, হি ইউজড টু কাম ডেইলি। বা ইউজ টুর পরিবর্তে তুমি উডের ব্যবহার করতে পারো, হি উড কাম ডেইলি। খেয়াল করে দেখো, ইউজ টু এখানে কিন্তু মূল ভার্ব হিসাবেই তোমার ইউজ টুর ব্যবহার হচ্ছে এবং টুর পর কামের ব্যবহার হচ্ছে। হি ইউজ টু কাম ডেইলি বা হি উড কাম ডেইলি। আমি নিয়মিত যেতাম না, নেগেটিভ করছি। এবারটা খেয়াল করে দেখো, আই ডিডন্ট বা আই ডিড নট ইউজ। এবার ডিড বসানোতে ইউজড আর হলো না, এটা ইউজ হলো। সেই জন্যই বলছি এটা আমরা মূল ভার্ব হিসাবে ব্যবহার করছি, মডাল হিসাবে নয়। আই ডিডন্ট ইউজ টু গো রেগুলারলি। এখানে কিন্তু আমরা ডিডন্টের পরিবর্তে আমরা উড নটের ব্যবহার করতে পারতাম। আই উডন্ট ইউজ টু গো, সরি, আই উডন্ট তখন আর ইউজ হবে না, আই উডন্ট গো রেগুলারলি। ডিড নট ইউজ টুর পরিবর্তে উড নটের ব্যবহার করতে পারি। সে কি রোজ খেলতো, ডিড হি ইউজ টু প্লে ডেইলি। ডিড হি ইউজ টু, এখানে ইউজটা ডিটা উঠিয়ে দিয়ে সামনে ডিড বসিয়ে দিলাম। আর যদি এটাকে উড দিয়ে করতাম কি হতো, উড হি প্লে ডেইলি। তিনি কি রোজ পড়াতেন না, ডিডন্ট হি ইউজ টু টিচ ডেইলি বা উডন্ট হি টিচ ডেইলি। সেন্টেন্সগুলোকে খেয়াল করে দেখো, আমি রোজ খেলতাম, আই ইউজ টু প্লে এভরিডে, আই উড প্লে এভরিডে। তিনি মাঝে মাঝে এখানে আসতেন, হি উড কাম হিয়ার সামটাইমস বা হি ইউজড টু কাম হিয়ার সামটাইমস। এইভাবে তোমরা অতীতের অভ্যাসগত কাজ বোঝাতে তোমরা ইউজ টু বা উডের ব্যবহার করবে। নেক্সটটা দেখো, শৈশবকালে তুমি কোথায় খেলতে। এবার ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করা হচ্ছে এই ইউজ টু বা উডের মাধ্যমে। হোয়ার ডিড ইউ ইউজ টু প্লে ডিউরিং চাইল্ডহুড, ইন চাইল্ডহুড। তোমার শৈশবকালে তুমি কোথায় খেলতে। কোথায় ইংরেজি হোয়ার, ডিড যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য, হোয়ার ডিড ইউ, ইউজ টুর ব্যবহার হলো, ডিড ব্যবহার করার জন্য আমরা ইউজড বসালাম না, ইউজ টু প্লে ডিউরিং চাইল্ডহুড, শৈশবকালে। তিনি কেন আসতেন, এখানে রোজ, মাঝে মাঝে কিছুই বলা নেই, তিনি কেন আসতেন। এটা দেখেই তোমাদের বুঝতে হবে যে এটা পাস্ট হ্যাবিট নির্দেশ করছে। হোয়াই উড হি কাম। তো আরেকটা সেন্টেন্স আমরা কীভাবে লিখতে পারি, হোয়াই ডিড হি ইউজ টু কাম, হোয়াই ডিড হি ইউজ টু কাম। তো এইভাবে তোমরা ইউজ টু বা উডের ব্যবহার করবে। তো সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে যে আলোচনাটা শুরু করেছিলাম সেটা আজ এখানেই শেষ করছি। তো তোমরা এই সেন্টেন্সগুলোকে খুব ভালো করে দেখবে। এখানে মূলত সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্মই ব্যবহার হয় এবং নেগেটিভ ইন্টারোগেটিভ করতে ডিডের ব্যবহার হয়, সেটা তোমরা রিপিটেডলি দেখে শিখে নেবে। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক নিচে ডেসক্রিপশনে রয়েছে এবং লেটেস্ট যে ভিডিওর লিঙ্ক যেটা সেটা সবার নিচে রয়েছে, তোমরা ক্লিক করে দেখে নিও। আজ এখানে বিদায় জানাচ্ছি, সবাই ভালো থেকো, বাই।